প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রাজীব চক্রবর্তী, সহকারী শিক্ষক, 50 উচ্চ বিদ্যালয় কলেজ, সোনারগাঁ, হবিগঞ্জ। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশ নাগরিক সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত। আমরা এখন আলোচনায় প্রবেশ করব। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। একটি রাষ্ট্রের উন্নতির জন্য নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর অধিক নির্ভরশীল। একটি রাষ্ট্রের নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর অনেকাংশ নির্ভরশীল। সুনাগরিক দেশের জন্য সম্পদ, আর তা না হলে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। একটি রাষ্ট্রের প্রগতি ব্যর্থতা উভয় নির্ভর করে রাষ্ট্রের সুনাগরিকের উপর। এর জন্য নাগরিক অবশ্যই সুনাগরিক হতে হবে। আমরা এই অধ্যায়ে নাগরিকের গুণাবলী, সুনাগরিকের গুণাবলী, প্রতিবন্ধকতা, গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি বোর্ডে লিখতেছি পার্ট 1। পার্ট 1, সুনাগরিকের গুণাবলী। দেখো আমি বোর্ডে লিখতেছি পার্ট 1, সুনাগরিকের গুণাবলী। আমরা এখন সুনাগরিকের গুণাবলী সম্পর্কে একটু আলোচনা করি। তোমরা সবাই খাতা লিপিবদ্ধ করবে। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ সুনাগরিক না হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হয় না। সুনাগরিকতা অর্জন করতে হয়। নাগরিকের কতগুলো গুণ ও বৈশিষ্ট্য রয়েছে। এগুলো অর্জনের মাধ্যমে একজন নাগরিক সুনাগরিক হিসেবে পরিচিতি লাভ করতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একজন নাগরিকের 3টি মৌলিক অধিকার রয়েছে। এই 3টি মৌলিক অধিকার পূর্ণ হলে সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আমরা একটু আলোচনা করি। একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা অর্জন করতে হয়। এই অর্জনগুলোর মাধ্যমে একজন নাগরিক সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক অর্থ হলে একজন নাগরিকের 3টি মৌলিক গুণের অধিকারী হতে হয়। নিচের চোখে আমরা সুনাগরিকের 3টি গুণ সম্পর্কে আমরা জানব। সুনাগরিক। সুনাগরিক বুদ্ধি। সুনাগরিকের প্রথম গুণ হচ্ছে বুদ্ধি। আত্মসংযম। বুদ্ধি, আত্মসংযম, বিবেক, বিচার। এই 3টি হচ্ছে সুনাগরিকের গুণাবলী। এই 3টি গুণ অর্জন করলে একজন নাগরিক সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে পারবে। আমরা এখন 3টি গুণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে হচ্ছে বুদ্ধি। তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি বোর্ডে বুদ্ধি, আত্মসংযম, বিবেক, বিচার 3টি গুণ সুনাগরিককে আমরা উল্লেখ করছি। এখন আমরা সুনাগরিকের প্রথম গুণ হচ্ছে বুদ্ধি। সুনাগরিকের প্রথম গুণটা কি হচ্ছে? বুদ্ধি। আমরা বুদ্ধি সম্পর্কে আলোচনা করব। বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের মূল্যবান সম্পদ।
বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। সুশিক্ষায় শিক্ষিত না হলে একটি রাষ্ট্র উন্নতি সুশিক্ষায় শিক্ষিত না হলে একজন নাগরিক রাষ্ট্রের উন্নতি করতে পারে না। এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে? সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নাগরিক যত শিক্ষিত হতে হবে, কারণ বুদ্ধিমান নাগরিক প্রতিদিন নির্বাচন, দক্ষতার দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। এই জন্য বাবা মায়ের উচিত প্রত্যেক নাগরিককে যথাযথ শিক্ষা দেওয়া। সরকারের দায়িত্ব উপযুক্ত শিক্ষায় ব্যবস্থা নিশ্চিত করা। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুদ্ধি সম্পর্কে এখন আলোচনা করলাম। এখন আমরা সুনাগরিকের দ্বিতীয় গুণটি কি? আত্মসংযম। আমরা এখন আত্মসংযম সম্পর্কে আলোচনা করব। সুনাগরিককে অবশ্যই আত্মসংযমী হতে হবে। আত্মসংযমী নাগরিক হচ্ছে যেমন অসৎ কাজ না করা, দুর্নীতি না করা, স্বজনপ্রীতি না করা, পক্ষপাতিত্ব না করা ইত্যাদি থেকে সে বিরত থাকবে। দেশ ও সমাজের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে কাজ করবে, রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলবে। এই কাজগুলো হচ্ছে আত্মসংযম। তাই সুনাগরিককে অবশ্যই আত্মসংযমী নাগরিক হতে হবে। আত্মসংযমী অবশ্যই তাকে থাকতে হবে। আত্মসংযমী নাগরিক যেমন নিয়ম কানুন মেনে চলা, অন্যের মতামতকে সম্মান করা, দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করা এবং নিজের স্বার্থে চেয়ে দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া, অন্যায় কার্য দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকবে এবং রাষ্ট্রের আত্মসংযমী নাগরিক নিয়মকানুন মেনে চলবে, অন্যের মতামতকে শ্রদ্ধা করবে, দেশের স্বার্থকে নিজের স্বার্থে চেয়ে বেশি গুরুত্ব দেবে, অন্যায় কাজ ও দলীয় মনোভাব থেকে বিরত থাকবে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করবে। নাগরিকের এ সকল কর্মকাণ্ডে রাষ্ট্রের অগ্রগতির জন্য সহায়ক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুদ্ধি আত্মসংযম সম্পর্কে আলোচনা করলাম। এখন সুনাগরিকের তৃতীয় গুণটি হচ্ছে বিবেক বিচার। আমরা এখন বিবেক বিচার সম্পর্কে আলোচনা করব। বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দ জ্ঞান ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে জ্ঞান। আমরা কি জানতে পারলাম বিবেক বিচার সম্পর্কে? বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যে জ্ঞান। একজন নাগরিক শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না, তাকে বিবেক বিচার সম্পন্ন হতে হবে। একটি কাজ করলে কাজটি ভালো না মন্দ সেটিকে যাচাই করতে হবে, মন্দ কাজটি পরিত্যাগ করতে হবে এবং ভালো কাজটি গ্রহণ করতে হবে। এছাড়া সমাজ বিবেক বিচার হচ্ছে ভালো মন্দ কাজটি পরিত্যাগ করতে হবে এবং ভালো কাজটি করতে হবে। যে কাজটি করলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি হয় সে কাজটি করা যাবে না, এবং যে কাজ করলে রাষ্ট্রের উন্নতি হয়, সমাজের উন্নতি হয়, সে কাজটি আমাদের করতে হবে। বিবেক হচ্ছে নাগরিকের জাগ্রত শক্তি। এটি ঘুমন্ত অবস্থায় তাকে জাগ্রত করতে হবে। একটি কাজ করলে কাজটি দেশের স্বার্থে পক্ষে কাজ করতে হবে এবং দেশের স্বার্থে যাতে নষ্ট না হয় সেদিকে নাগরিককে দৃষ্টি রাখতে হবে। তাকে বিচার এবং বুদ্ধি দিয়ে কাজটি সমাধান করতে হবে। নাগরিক নিজে বিবেকবান হবে এবং অন্যকে বিবেকবান হতে উৎসাহিত করবে। সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থার উপর নজর রাখতে হবে, অন্যায়ের প্রতিবাদ করবে এবং কোন জায়গায় অন্যায় বিশৃঙ্খলা না হয় তাকে সেদিকে নজর রাখতে হবে। অতএব এসব গুণ থাকলে একজন নাগরিক বিবেক বিচার সম্পন্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সুনাগরিক গুণাবলী সম্পর্কে জানলাম। বুদ্ধি, আত্মসংযম, বিবেক, বিচার। তাই আমরা সুনাগরিক সম্পর্কে আমরা জানলাম। সুনাগরিক রাষ্ট্রের মূল্যবান সম্পদ। ধরো আমরা একটা গাছ লাগাইলাম, আমরা বাড়িতে একটা গাছ রোপণ করলাম। গাছকে যদি আমরা নিয়মিত পানি, তারপর পরিচর্যা, সার ইত্যাদি না দিই তাহলে গাছটি কি হবে না? গাছটি বৃদ্ধি পাবে না। তেমনি একজন নাগরিককে যদি এই গুণগুলো না থাকে তখন সুনাগরিক হিসেবে পরিচিতি লাভ করতে পারবে না। তাই আমাদের প্রত্যেক নাগরিকের মধ্যে এই গুণগুলি থাকতে হবে, তখন আমরা নিজেকে আমরা সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। তাহলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণে বাংলাদেশের সুনাগরিকের গুণাবলী সম্পর্কে জানলাম। এখন আমরা পার্ট 2 এ আমরা যাব। পার্ট 2 সম্পর্কে আমরা আলোচনা
করব। বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে ফলো করো, আমি লিখতেছি পাঠ শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি পার্ট 2 লিখছি, বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি বোর্ডে লিখেছি বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা। সুনাগরিকের অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। আমরা কি কি সুনাগরিকের কি কি প্রতিবন্ধকতা আছে আমরা এই সময় বোর্ডে লিখতেছি এবং লিখে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি লিখতেছি প্রথমটা হচ্ছে নির্লিপ্ততা। সুনাগরিকের প্রথম প্রতিবন্ধক হচ্ছে কি? নির্লিপ্ততা। নির্লিপ্ততা। দেখো, আমি লিখেছি নির্লিপ্ততা। দ্বিতীয়টা হচ্ছে ব্যক্তি স্বার্থপরায়ণতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা লিখেছি বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা। কি কি সুনাগরিকের কি কি প্রতিবন্ধকতা আছে আমি বোর্ডে লিখেছি, আমি এখন পড়তেছি, তোমরা সবাই দেখো। প্রথমে হচ্ছে নির্লিপ্ততা, তারপর কি? ব্যক্তি স্বার্থপরায়ণতা, দলীয় মনোভাব, অজ্ঞতা ও নিরক্ষতা, ধর্মান্ধতা, ধাম্বিকতা, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক অনগ্রসরতা। এই 8টা হচ্ছে সুনাগরিকের প্রতিবন্ধকতা। প্রথমটি কি? নির্লিপ্ততা। আমরা এখন নির্লিপ্ততা সম্পর্কে আলোচনা করব। নির্লিপ্ততা কি? নির্লিপ্ততা কি? হ্যাঁ, সাধারণভাবে কোনো কাজের প্রতি উদাসীনতাকে বলা হয় নির্লিপ্ততা। কি সাধারণভাবে বলা যায় কোনো কাজের প্রতি উদাসীনতাকে বলা হয় নির্লিপ্ততা। হ্যাঁ, বিভিন্ন কারণে নাগরিকের মধ্যে তৈরি হতে পারে। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হতে পারে। নিরক্ষতা, উপযোগী শিক্ষার অভাব, অলস, দারিদ্রতা, ভালো কাজের প্রতি অনীহা। আমাদের দেশের নাগরিকদের মধ্যে এসব বিষয় লক্ষ্য করা যায়। একজন সুনাগরিকের মধ্যে এসব জিনিস বিদ্যমান থাকলে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে পারে না। তা আমাদেরকে সুনাগরিক কথা বলে এইসব কিছু আমাদেরকে বর্জন করতে হবে, তাহলে আমরা নাগরিক ও রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব সুনাগরিকের দ্বিতীয় প্রতিবন্ধকতা, ব্যক্তি স্বার্থপরায়ণতা। এটি সুনাগরিকের প্রধান অন্তরায়। এর ফলে নাগরিক নিজের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকে বড় করে। তো আমরা এখন সুনাগরিকের দ্বিতীয় প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করতেছি, ব্যক্তি স্বার্থপরায়ণতা সুনাগরিকের একটি বড় অন্তরায়। এর ফলে একজন নাগরিক নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। এর ফলে নাগরিকের মধ্যে সহজে দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব ইত্যাদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই আমাদেরকে এইসব বিষয় বর্জন করতে হবে। এসব বিষয় বর্জন না করলে আমরা সুনাগরিক হতে পারবো না, তাহলেগ্রস্ত হবে এবং আমরা সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3 নম্বর স্টেপ আলোচনা করতেছি, দলীয় মনোভাব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কোনো কার্য সম্পন্ন হয় না। এর ফলে এই শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব সৃষ্টি হয়, পক্ষপাতিত্বের সৃষ্টি হয়। আমরা নিজের দলকে আমরা বড় মনে করি, অনেক দলকে আমরা সমর্থন দিই না। আমাদের এই মনোভাবটা আমাদেরকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। প্রত্যেক দলকে আমাদেরকে সমান অগ্রাধিকার দিতে হবে, সম্মান করতে হবে, সমান সুযোগ দিতে হবে, তাহলে আমরা সুনাগরিকতা অর্জন করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অজ্ঞতা ও নিরক্ষতা সম্পর্কে আলোচনা
করব। অজ্ঞতা ও নিরক্ষতা হচ্ছে যে কোনো জাতির প্রধান অন্তরায়। অজ্ঞ নিরক্ষর ব্যক্তি দেশ ও সমাজের কোনো উপকার সাধন করতে পারে না, তারা বরং দেশের ও সমাজের ক্ষতি সাধন করে। তাই আমাদের সবাইকে অজ্ঞতা ও নিরক্ষতা থেকে পরিত্রাণ পেতে হবে এবং আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ একটা প্রবাদ আছে, অজ্ঞতা অন্ধকারে শামিল। অজ্ঞতা কি? অজ্ঞতা অন্ধকারে শামিল। কারণ অজ্ঞ নিরক্ষর ব্যক্তিরা ভালো মন্দ যাচাই করা কোনো বিবেক বুদ্ধি তাদের নেই। কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ তারা সহজে বুঝতে পারে না। তাই আমাদের সমাজ রাষ্ট্রের ব্যাপক ক্ষতি সাধন হয়। তাই আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ধর্মান্ধতা সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, সুনাগরিকতার বিকাশের একটা প্রধান সমস্যা হচ্ছে ধর্মান্ধতা। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। আমরা সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব, শ্রদ্ধা করব এবং নীতি আদর্শ মেনে চলব। এই হচ্ছে সুনাগরিকতার প্রধান কর্তব্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাম্ভিকতা। বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতার ষষ্ঠ স্টেপ হচ্ছে দাম্ভিকতা। দাম্ভিকতা হচ্ছে একটি খারাপ অভ্যাস। আমাদের দাম্ভিকতা হতে চলবে না, এটি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। দাম্ভিকতা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় মনে করে দেখে, তার মধ্যে আত্মহংকারের সৃষ্টি হয়। কিন্তু সুনাগরিক হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হলে দাম্ভিকতা পরিত্যাগ করতে হবে, সবাইকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বাংলাদেশ সুনাগরিকতার প্রতিবন্ধকতার সাম্প্রদায়িকতা সম্পর্কে আলোচনা করব। সাম্প্রদায়িকতা সুনাগরিকতার প্রধান অন্তরায়। আমাদেরকে সাম্প্রদায়িক মনোভাব পরিত্যাগ করতে হবে। আমরা সবার প্রতি সমান সুযোগ করে দেব, সবার মতো। সাম্প্রদায়িকতা সুনাগরিকতার প্রধান অন্তরায়। সংখ্যাগরিষ্ঠ লোকের মধ্যেও এ মনোভাব তৈরি হয়ে থাকে। তাই আমাদের সবাইকে সাম্প্রদায়িক মনোভাব ত্যাগ করতে হবে, তা না হলে আমরা দেশ ও রাষ্ট্রের উন্নতি করতে পারবো না। অর্থনৈতিক অনগ্রসরতা। বাংলাদেশের সুনাগরিকতার সর্বশেষ প্রতিবন্ধক হচ্ছে কি? অর্থনৈতিক অনগ্রসরতা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে 50% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। দারিদ্র্যের কারণে এদেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যস্ত। এদেশে 1/3 লোক লিখতে পড়তে জানে না, তাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে না, তারা ভালো মন্দ বিচার করতে পারে না, তাদের বিবেকও সঠিকভাবে কাজ করতে পারে না, যা সুনাগরিকতা অর্জনের একটি প্রধান অন্তরায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বাংলাদেশের সুনাগরিকতা প্রতিবন্ধকগুলো সম্পর্কে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সুনাগরিকতা বলে এর পিছনে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই প্রতিবন্ধকগুলো আমাদেরকে দূর করতে হবে। এই প্রতিবন্ধক দূর করলে আমরা সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে পারবো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাস এতটুকু পর্যন্তই। আমরা আগামী কোনো ক্লাসে কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং বারবার সাবান দিয়ে হাত ধোবে। সবাইকে ধন্যবাদ।